করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট উইথ সালুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভালেন, Orient Best Solutions Private Limited, Best are smart, we are smarter, Amelia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ দাউনি, আমি জয়শ্রী। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় বিল পাশের পর এবার রবিবার রাজ্যসভায় ঐতিহাসিক কৃষি বিল পেশ করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। আর সেই বিল ঘিরে উত্তাল হয়ে ওঠে সংসদ। একবার মুলতবি করে দেওয়া হয় অধিবেশন। শিরোমণি অকালি দল থেকে শুরু করে শিবসেনা একের পর এক সাংসদ বিরোধিতায় সরব হন। কৃষি বিলের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তবে লোকসভার মতো রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কৃষি বিল পাশ করিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদী সরকার পক্ষ। রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা 245, এআইডিএমকে 9, আর ওয়াইএসআর কংগ্রেসের 6 সদস্যের সমর্থন নিয়ে বিজেপি পক্ষে 130 জন সদস্যের সমর্থন প্রায় নিশ্চিত বলেও এক সাংসদ দাবি করেছেন। প্রবল বিক্ষোভের মধ্যে দিয়ে এজন ধ্বনি ভোটে রাজ্যসভায় কৃষি বিল পাশ হয়েছে। এই বিলের প্রতিবাদে প্রথম থেকেই সরব ছিল শিরোমণি অকালি দল। তবে রবিবার চরম বিরোধিতা করে আসরে নামে তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় তাকে সংসদের নিয়ম কানুনের বইটি দেখান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। সেই সময় ডেরেক ওব্রায়েন চেয়ারের কাছে পৌঁছে কাগজপত্র ছিঁড়তে গিয়েছিলেন। যদিও ডেরেকের সঙ্গে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন একাধিক সাংসদ। এই ঘটনায় উত্তেজনার পারদ ক্রমশ চড়তে থাকে। সেই সময় অধিবেশন স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। তবে তার আগে কৃষি বিলের প্রতিবাদ জানাতে গিয়ে ডেরেক বলেন, সরকারের তরফে দাবি করা হচ্ছে এই বিলটি পাস হলে 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ বর্তমান হিসেব বলছে 2028 সালের আগে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 10 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এফডির ওপর এই নতুন সুদের হার। যাদের এফডির অঙ্ক 2 কোটি টাকার কম তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। 7 দিন থেকে 45 দিনের জন্য এফডি করলে সুদ মিলবে 2.9%। 46 দিন থেকে 179 দিনের জন্য এফডি করলে সুদ মিলবে 3.9%। 180 দিন থেকে 1 বছরের জন্য এফডি করলে 4.4% হারে সুদ মিলবে। 1 থেকে 2 বছরের জন্য এফডি করলে এখন থেকে সুদ মিলবে 4.9%। আগে যা ছিল 5.1%। 2 বছর থেকে 3 বছরের জন্য এফডি করলে সুদ মিলবে 5.1%। 3 থেকে 5 বছরের জন্য এফডি করলে সুদ মিলবে 5.3%। 5 থেকে 10 বছরের জন্য এফডি করলে সুদ মিলবে 5.4%। তবে প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত 50 বেসিস পয়েন্ট সুদ দেবে এসবিআই। যে কোনো মেয়াদের জন্য প্রবীণ নাগরিকরা এফডি করলে এই অতিরিক্ত সুদ পাবেন। নতুন এই বিধির পর প্রবীণ নাগরিকরা 7 দিন থেকে 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে এফডি করলে 3.4% থেকে 6.2% সুদ পাবেন। 7 সেপ্টেম্বর থেকে লাগু হবে এই হার। দেশে আনলক পর্বের সঙ্গে সঙ্গে বেলাগ্রাম করোনা কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিরও উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে রাজস্থান সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘোষণা করেছেন 21 সেপ্টেম্বর থেকে রাজ্য পর্যায়ে করোনা সম্পর্কিত একটি হেল্পলাইন শুরু করা হবে। একই সঙ্গে জেলা স্তরে একটি করে শৌচালয়ও স্থাপন করা হবে। গেহলট সরকার রাজ্যের যে কোনো জায়গায় একসঙ্গে 5 জনের বেশি ব্যক্তি জমায়েত নিষিদ্ধ করেছে। রাজ্যের 11টি সংবেদনশীল জেলায় সদর দপ্তরে 144 ধারা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানী জয়পুরের পাশাপাশি যোধপুর, কোটা, আজমের, আলবার, ভিলওয়ারা, বিকানের, উদয়পুর, সিকার, পালি, নাগৌর জেলা। ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিরোধিতার মধ্যেও বন্ধুত্ব বজায় রেখে শীঘ্রই রেল পরিষেবা শুরু হতে চলেছে। ভারতের পক্ষ থেকে নেপালের কাছে 2টি আধুনিক ট্রেন হস্তান্তর করা হয়েছে, যা ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিহারের জয়নগর ও ধনুষা জেলার কুর্তার মধ্যে চলবে। ভারতীয় রেলওয়ের মতে এই 2টি ট্রেনই ভারতের সীমান্তবর্তী জনকপুর শহরের কুর্তা থেকে জয়নগর পর্যন্ত যাবে। কুর্তা থেকে জয়নগর গ্রামে ট্রেন চলাচল হলে উভয় দেশের নাগরিকই উপকৃত হবে। এই রেলপথটি 35 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করবে। শুক্রবার কোঙ্কণ রেলওয়ের পক্ষ থেকে নেপাল রেলওয়ের কাছে জয়নগর কুর্তা লাইনের জন্য 2টি আধুনিক ডিজেল বৈদ্যুতিন মাল্টিপল ইউনিট বা ডিএমইউসি হস্তান্তর করা হয়েছে। এই ট্রেনগুলি আধুনিক সুবিধা এবং উন্নত মানের প্রযুক্তিতে নির্মিত। করোনা পরিস্থিতির মোকাবেলা করতে শরৎ সদনে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মোবাইল অ্যাপ সেতু উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাওড়া পৌর নিগমের কমিশনার সহ অন্যান্যরা। আজ হাওড়া শরৎ সদনে সেতু অ্যাপের সূচনা হয়। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে করোনা নিয়ে চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে। তিনি আরও জানান,
7439397348 অথবা 7439403304 এই দুটি নম্বরে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত যে কেউ ফোনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি মন্ত্রী আরও কি বললেন দেখাবো আপনাদের। আমাদের করণীয় আছে, সেই করণীয়গুলো কি সেগুলো ওনারা মানুষকে পরামর্শ দেবেন এবং মানুষের পাশে থাকার একটা উদ্যোগ, যাতে আমরা করোনা মুক্ত হাওড়া এবং করোনা মুক্ত বাংলা, সেই সঙ্গে আমাদের দেশ, এটা যারা আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব পাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, তার জন্যই আজকে ওনাদের উদ্যোগ এবং আমার কাজ হচ্ছে ওনাদের পাশে থাকা, সহযোগিতা করা। সেই পাশে থাকার জন্যই আজকের এই সূচনা হলো এই অনুষ্ঠানের। 7439397348 একটা নাম্বার, আর একটা হচ্ছে 7439403304 7439403304 এই দুটো নাম্বারে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কেউ ফোন করতে পারে, তাতে ওনাদের সহযোগিতা সবসময় পাবে। হাওড়া থেকে দেবাশিস কুছাইতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার মাধবপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ভগবানপুর 2 পশ্চিম মণ্ডলের সম্পাদক বুদ্ধদেব প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুদ্ধদেব বাবুর বাবাও এই ঘটনায় অসুস্থ। এলাকাতে বোমাবাজির অভিযোগ যখন বিজেপি ধীরে ধীরে ক্ষমতা বিস্তার করছে এলাকায়, তখন বিজেপিকে রোখার জন্য এভাবে শাসক দল মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যেই ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। মিছিল একটা হয়েছে, দলীয় কর্মী সমর্থকরা মিছিল একটা করেছে, আমি শুনেছি। কারণ হচ্ছে দুটো, আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম, ইদানিংকালে নয়াচরে কোটি কোটি টাকা গরিব মানুষজনকে তাড়িয়ে দিয়ে তাদের জায়গা জমি কেড়ে নিয়ে সেই জায়গা জমি অন্য লোককে বিলি বন্টন টাকার বিনিময়ে, সানোয়ার আলী শাহ এবং আবু তাহের, তার প্রতিবাদে কেন্দ্রবাড়ির লোকজন সোচ্চার হয়েছে, পথে নেমেছে। হ্যাঁ, আমি খোঁজ নিয়ে যেটা দেখলাম। দল আজকে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, এবং সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া? শুনুন, দল কঠিন সিদ্ধান্ত নেবে কথা ছিল, বা আমি কালকের পেপারেও দেখেছি 4 জনকে দল থেকে বহিষ্কার করতে পারে, এরকম একটা ইঙ্গিতও দিয়েছিল। আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, 2007 সালে জমি আন্দোলন করতে গিয়ে 53টা মামলা আমার নামে রয়েছে, তার মধ্যে 29টি মার্ডার কেস রয়েছে, 117 দিন জেল খেটেছি, 3বার সিপিএম হারমাদ বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার ঘরবাড়ি একবার লুটপাট হয়েছে। এই দলটা আমার প্রাণ। কে আমাকে দলে রাখলো, কে আমাকে দলে রাখলো না, এটা বড় জিনিস নয়। দলটা মমতা ব্যানার্জি, ঝান্ডাটা মমতা ব্যানার্জি। আমার শরীরে নিঃশ্বাস থাকতে থাকতে আমি এই ঝান্ডার তলায় থাকবো, এই ঝান্ডা বয়ে নিয়ে যাবো। কে কোথায় আমাকে দল থেকে তাড়িয়ে দিল না দিল, এগুলো নিয়ে আমার কোনো ভাবার বিষয় না। শুভেন্দুবাবু এবং মমতা ব্যানার্জির কাছে বার্তা দিতে চাই, যদি দুর্নীতি নিয়ে তদন্ত করে নন্দীগ্রামে কোন নেতার অবস্থান কি, হ্যাঁ, জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আর কোনো কিছু না। আমি কেবলমাত্র রাজনীতির শিকার হচ্ছি। তাহের বাবু আমাকে কোনো সময় ভালোভাবে রাজনীতি করতে দেয়নি, আজও দিচ্ছে না। তার দুটো কারণ, মানুষজন তার পাশে নেই, জনপ্রিয়তা সারাদিনের এত বেড়ে যাচ্ছে, তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। মেদিনীপুর থেকে শুভম সিং এর রিপোর্ট। শনিবার রাতে পুড়ে গেল দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের একাধিক মৎস্য ঘাঁটি। স্থানীয় সূত্রের খবর, এদিন রাত 12টা নাগাদ দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের একটি পাইকারি মাছের দোকান থেকে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দা কয়েকজন ব্যবসায়ী। হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পাশাপাশি থাকা একটি মাংসের দোকান, 2টি মাছের দোকান, 3টি কাপড় জুতোর দোকান, 3টি সেলুন, 2টি হার্ডওয়্যারের দোকান, 2টি খাবারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। রাস্তার বিপরীতে থাকা 6টি দোকানে আগুন ধরে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকলে 2টি ইঞ্জিন সেখানে পৌঁছায়। রাতে নিলাম কেন্দ্র বন্ধ থাকায় কেউ আটকে পড়ার মতো
ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়ীদের মতে ক্ষতির পরিমাণ কোটি টাকার ঊর্ধ্বে। দমকল সূত্রে খবর, মৎস্য নিলাম কেন্দ্রে আগুন লাগার ঘটনাটি আমাদের কাছে এসে পৌঁছানো মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে শুভম সিং এর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। লকডাউনের শুরু থেকে আজ পর্যন্ত দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। কখনো কমিউনিটি কিচেন, কখনো চাল ডাল দিয়ে সাহায্য করা, কখনো শুকনো খাবার, কখনো রান্না করা খাবার, কখনো পোশাক আশাক, কখনো বা বইপত্র। যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সবসময় মানুষের জন্য কাজ করে চলেছে, প্রত্যেকটা মুহূর্তে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। তাই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের হাত শক্ত করতে, তাদের সাহায্য করতে আপনিও এগিয়ে আসতে পারেন। আপনার সামান্য অর্থই একটু একটু করে আমরা তুলে দেব তাদের হাতে। আপনি আপনার সাহায্য পাঠাতে পারেন HDFC ব্যাংক লিমিটেড, 45 লেনিন সরণি, কলকাতা 7,13,, অ্যাকাউন্ট নম্বর 502030907180। RTGS নিফট IFSC কোড হলো HDFC 0002788। যোগাযোগের নম্বর 8443804431 অথবা 9123866617। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট ডোভাল লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন। তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট ডোভাল লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। ফিরে এলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। সতর্ক হন, নজর দিন, ডেঙ্গুকে আজই আটকে দিন। এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে রবিবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভাতেও ডেঙ্গু বিজয় অভিযান শুরু হলো। ডালখোলা পৌরসভার পৌর প্রশাসক সুভাষ গোস্বামী পৌরসভার কর্মীদের সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে ডালখোলা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে জঞ্জাল সাফাই থেকে শুরু করে মশা মারার কামান দিয়ে স্প্রে করার কাজ শুরু করেন। পৌর প্রশাসক সুভাষ গোস্বামী জানিয়েছেন 20 সেপ্টেম্বর ডেঙ্গু বিজয় অভিযান পালন করা হচ্ছে। আজকে হচ্ছে ডেঙ্গু বিজয় অভিযান, সারা পশ্চিমবাংলায় চলছে এই প্রোগ্রাম। কাজেই আমরাও এখানে শুরু করেছি ডেঙ্গু। আজকে 20 তারিখ ডেট ফিক্স করে দিয়েছিল আমাদের কলকাতা আমাদের দপ্তর থেকে যে ডেঙ্গু অভিযান করতে হবে, কারণ ডেঙ্গুর মাস চলছে। এই ডেঙ্গুর মাসে ওই জন্য ডেঙ্গু দ্বারা
এমনি তো কোভিডের আক্রান্ত হচ্ছিল, তারপরে ডেঙ্গু হলে আরও কঠিন অবস্থা দাঁড়াবে। সেজন্যই আমাদেরকে অর্ডার করেছে যে 20 তারিখ সবাই মিলে ডেঙ্গু অভিযান করুন। আমরাও সেই ডেঙ্গু অভিযানে নেমেছি। আমাদের সাথে আছে আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট বা চেয়ারপারসন রহমত আলী সাহেব, এবং আমরা সবাই মিলে আজকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্প্রে করছি, ফগিং করছি এবং নোংরা ওঠানোর ব্যবস্থা করছি, ব্লিচিং করছি এবং ড্রেনের স্প্রে করে সেই ডেঙ্গু মশার লার্ভাগুলো মারার ব্যবস্থা করেছি। এগুলো আজকে করছি এবং আজকে সারাদিন চলবে, আগামী দিনেও এগুলো চলবে। আমরা এটা এখন বন্ধ করব না। সরকার বলেছে আজকে স্পেশাল ডে হিসেবে, কিন্তু আমরা রেগুলার এটা করবো, কারণ সামনে পুজো আছে এবং রোদ পড়ছে, এতে ডেঙ্গুর মশার জন্ম বেশি হবে। সেজন্যই আমরা এই পুরো মাস এই ডেঙ্গু অভিযানের মধ্যে দিয়ে মানুষকে সুস্থ রাখার ব্যবস্থা আমরা করব। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুস্থ সনাতনী পুরোহিতদের জন্য মাসিক 1000 টাকা ভাতা ও বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির কথা দেওয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি পুরোহিত সমাজ। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় 2 শতাধিক পুরোহিত শনিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আইএনটিটিইউসি অনুমোদিত তাদের নতুন সংগঠনের নাম উত্তর দিনাজপুর পুরোহিত কল্যাণ সমিতি। এই সমিতির সভাপতি রতন চক্রবর্তী, কার্যকরী সভাপতি স্বপন চক্রবর্তী, সম্পাদক হিসেবে নিযুক্ত মৃত্যুঞ্জয় চ্যাটার্জি। এদিন সমিতির সদস্যদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি অরিন্দম সরকার। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পদ্মফুলের জন্ম পাঁকে, কিন্তু তবুও পদ্মফুল পাঁক থেকে উঠে গায়ে কোনো পাঁকের দাগ থাকে না তার। আসলে পদ্ম আমাদের এই ইঙ্গিতই দেয় যে পরিবেশ শেষ কথা নয়, খারাপ পরিবেশে জন্মেও ভালো কাজ করা যায়, শিরোপাও মেলে। তারই উদাহরণ হিসেবে পদ্ম আমাদের দেশের জাতীয় ফুল। শুধু তাই নয়, পদ্ম ফুল ছাড়া যে কোনো পুজোই আভূষণহীন। বিশেষ করে দেবী দুর্গার পুজো পদ্ম ফুল ছাড়া অসম্ভব। দুর্গাপুজোর সন্ধি পুজোতে 108টি পদ্ম ফুলেই দেবী তুষ্ট, কিন্তু এই পদ্ম ফুল যারা চাষ করেন তারা চরম দুর্ভোগে। হাজার হাজার পদ্ম ফুলের চাষ করলেও করোনা আবহের কারণে এখনো পর্যন্ত কোনো পুজো উদ্যোক্তা পদ্ম ফুলের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেনি। করোনা আবহে এমনিতেই দুর্গাপুজো এবার নম করে করতে চাইছেন আয়োজকেরা, ফলে পদ্ম ফুল কি জলাশয়ই পড়ে থাকবে, এই আশঙ্কাতেই দিন গুনছেন রায়গঞ্জ ব্লকের পদ্ম চাষিরা। শরতের আগমনীর বার্তার সঙ্গে সঙ্গে জলাশয় ভরে উঠেছে পদ্মের কুঁড়িতে। রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের পটল গ্রামের ধোদরা বিলে প্রত্যেক বছরের মতো এবছরও প্রচুর পদ্মের কুঁড়ি। অন্যান্যবার বিশ্বকর্মা পুজোর আগে থেকেই দুর্গাপুজো কমিটির সদস্যরা গ্রামে এসে ফুলের জন্য অগ্রিম অর্থ নিয়ে যান। এবছর করোনা আবহে কেউ যোগাযোগই করেননি, ফলে মন খারাপ ফুল চাষিদের। এক ফুল চাষি রবি বর্মন তিনি বলেন, পুজোর আগে পদ্ম ফুলের জন্য বহু লোক গ্রামে আসেন। এই সময়টায় ফুল বিক্রি করে বাড়তি কিছু টাকা আসে, কিন্তু করোনা সংক্রমণে পুজো নিয়েই দোলাচল, এখনো অর্ডার পায়নি। ননীগোপাল বর্মন নামে অপর ফুল চাষি বলেন, লকডাউনের কারণে মানুষের হাতে অর্থ নেই, গ্রামের পুজো ছোট করে হচ্ছে, এখনো পদ্ম ফুলের সেরকম চাহিদা নেই, ফলে পদ্ম চাষিরা চরম সংকটে উত্তর দিনাজপুর জেলায়। এখন প্রচুর পদ্ম ফুল ফোটে। আচ্ছা, এই ফুল কোথায় যায়? এখানে বিভিন্ন জায়গায় পুজো পার্বণে লাগে, মানে বিক্রি হয়। আমরা মানে এখানে চাষ হয়, আর বিভিন্ন জায়গায় আমরা মানে লোক আসে নিতে, আমরা পদ্ম ফুল তুলে দিই। হ্যাঁ, এবার তো করোনা ভাইরাসে মানে পদ্ম ফুল তো মানে চাষে মার খেয়ে গেলাম, বিক্রি বাটা হচ্ছে না। এবার দুর্গাপূজা হবে কি হবে না সেটা সন্দেহ আছে, চিন্তার মধ্যে আছেন? ওই চিন্তার মধ্যেই আছি। মানে এখান থেকে বেশ বাড়তি পয়সা আসে? বাড়তি পয়সা আছে, মানে পুজোর সময় আসলে এখান থেকে জামা কাপড় হয়ে যায়, জামা কাপড় ফ্যামিলির হয়ে যায়। আমরা সেরকমভাবে মানে এখানে চাষ হয় আর কি। কিন্তু এবার না, আমরা তো বিক্রি করতে নিয়ে যাইনি, মানে আসে মানুষজন আসে, এখান থেকে আমরা তুলে দিই, মানে ওরা কিছু পয়সা দিয়ে নেয় আর কি। আচ্ছা, এবং এখানকার লোকজন এখান থেকে ফুল তুলে বিক্রি করতে নিয়ে যায় না বিভিন্ন জায়গায়? কেউ কেউ নিয়ে যায়, কেউ কেউ নিয়ে যায় না। এই ফুলগুলো কি এমনি ফুটে এখানে? এমনিই ফুটে। এই ফুল হওয়ার সামনে তো দুর্গাপুজো, দুর্গাপুজোর সময় তো কিছু অর্থ তো ঘরে ফিরে নাকি এখান থেকে ফুল বিক্রি করে? হ্যাঁ, কি হয় বলুন? ছেলেপেলেদের জামা কাপড় পুজোর পয়সা হয়। আচ্ছা, ছেলেদের। এইবারে কি সেভাবে লোকজন যোগাযোগ করছে? এবার তো যোগাযোগ করে নাই, এবার হবে কি হবে না পুজো, করোনা ভাইরাসের জন্য এটা বোঝা যাচ্ছে না সঠিক। মানে এই বিল থেকে বেশ কিছু টাকা এই গ্রামে আসে? আসে, হ্যাঁ আসে, উপার্জন হয় আর কি।
উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং মধ্য হাওড়ার বন্ধ কলকারখানাগুলো খোলার দাবিতে আজ মধ্য হাওড়া যুব কংগ্রেস এবং INTUC এর ডাকে বিক্ষোভ সভা করা হয়। প্রায় কয়েকশো মানুষ সভাতে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতল দাহ করা হয়। আজকে আমাদের কর্মসূচি আছে কি, যা দিন পর দিন महंगाई বেরোজগারি কলকারখানা বন্ধ হচ্ছে, সে বিরুদ্ধে আজকে আমাদের মধ্য হাওড়া INTUC মধ্য হাওড়া যুব কংগ্রেসের নেতৃত্বে আজকে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। তার নেতৃত্বে যুব কংগ্রেস INTUC যুব কংগ্রেসের সভাপতি মধ্য হাওড়া অনুপ জয়সওয়াল, যুব কংগ্রেসের INTUC সভাপতি মনোজ সিংয়ের নেতৃত্বে এই প্রোগ্রাম হয়েছে। আমরা সবাই এই প্রোগ্রামে সম্মিলিত আছি। এই প্রোগ্রাম যে আলু দাম, পেঁয়াজ দাম, সবজি দাম পুরো পাহাড় চলে যাচ্ছে, আজকে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন এইখানে বরণ কোম্পানি ছিল আর এদিকে আমার হাওড়া জুট মিল ছিল। বরণ কোম্পানি যখন ছুটি হতো তখন এখানে পুরো হাওড়ার বন্ধ হয়ে যেত, লেকিন আজকে বরণ কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। আজকে দিন প্রতি দিন নরেন্দ্র মোদী দিন প্রতি দিন পুরো দেশকে বিক্রি করার একটা চক্রান্ত করছেন। সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্যে, নিজের লোকের স্বার্থের জন্যে নিজের স্বার্থ খালি দেখছেন, আর কিছু দেখছেন না। আর আমরা জোর করে গলা বলতে পারি, মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী দুজন একই আছে, সবসময় একই ছিল, একই আছে, একই থাকবে আমরা আশা করি। কি কর্মসূচি নিয়েছিলেন? আজকে আমাদের কর্মসূচি ছিল ফাজির বাজার মোড় থেকে ওখানে বক্তব্য রাখা হয়েছে, महंगाई বিরুদ্ধে, বেরোজগারি বিরুদ্ধে কলকারখানা খোলা যাবে। ওর পর ওখান থেকে ফাজির বাজার থেকে এখানে হাবড়া ময়দান পর্যন্ত নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করা হয়েছে। পশ্চিমবাংলে না, পুরো হিন্দুস্তানে আজকে যে শাক সবজি দাম মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে, সেটা প্রতিবাদে আজকে মধ্য হাওড়া যুব কংগ্রেস, মধ্য হাওড়া INTUC উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। যেভাবে আজকে অল ইন্ডিয়া থেকে প্রবাসী মজদুর আসছে, তাকে কিছু এখানে কোনো রকমের সাহায্য করা যাচ্ছে না, তার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ সভা করেছি। আজকে কলকারখানাগুলো বন্ধ আছে, তাকে খোলার কোনো নামই নেই, আজ সেই প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সভা করেছি। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন করতে গিয়ে পুকুরে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর গ্রামে। জানা গেছে, মোবারকপুর গ্রামে আয়োজন করা হয়েছিল বিশ্বকর্মা পুজোর। শুক্রবার ছিল বিসর্জনের পালা। ঢাক কাঁসর বাজিয়ে শোভাযাত্রা করে বিশ্বকর্মা প্রতিমা গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি পুকুরে বিসর্জন করতে নিয়ে যায় গ্রামবাসীরা। প্রতিমা বিসর্জনের সময় পুকুরে জলের তলায় তলিয়ে যায় এক যুবক। এরপর গ্রামবাসীরা তলিয়ে যাওয়া যুবককে বেশ কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করে তারপর উদ্ধার করে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তিও করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় গ্রামে নেমেছে শোকের ছায়া। পুকুরে গিয়ে সবাই যখন বিসর্জন করে বাড়ি আসে, এবার দেখে যে ও আসে না, বাড়িতে দেখা যাচ্ছে না। তারপরে সবাই খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে দেখতে পেলে যে পুকুরে যাই, সবাই গিয়ে পুকুরে খোঁজাখুঁজি করতে করতে ওই পুকুরে জলের নিচে পাওয়া যায়। তারপরে মোবারকপুর গ্রামের পুকুরে। তারপর ওখানে কোথায় নিয়ে আসলো? তারপরে নিয়ে আসলো মালদা মেডিকেল কলেজে নিয়ে আসলাম, মৃত্যু বলে ঘোষণা করা। কি ঠাকুর জন বিসর্জন করতে গেছিল? বিশ্বকর্মা। কোথায় গেছিল? গ্রামে মোবারকপুরে পুকুর যে আছে পার্সোনাল গ্রামবাসী পুকুর। কতজন গেছিল? আছে প্রায় না 70-80 জনের মতন আছে। কেউ বুঝতে পারেনি? না, কেউ বুঝতে পারেনি। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।